স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে দেশের মাটিতে ফিরলেন টাইগাররা। আগামী বিশ্বকাপে আরও ভালো করার প্রত্যয়। 2019 সালে বাংলাদেশ ক্রিকেট আরো এগিয়ে যাবে। যেটাই ভালো করি না কেন সবসময় এটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য। হাজার হাজার ভক্ত সমর্থকের ভালোবাসায় সিক্ত হলেন মাশরাফি বাহিনী। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনতার মাসেই পেট্রোল বোমার শিকার হয়ে চলে গেলেন মুক্তিযোদ্ধা ইউসুফ আলী। ঢাকা মেডিকেলে মারা গেলেন পেট্রোল বোমায় দগ্ধ আরও 4 জন। যারা ভূমি অফিসে আগুন দিচ্ছে তাদের জমির মালিকানা বাজেয়াপ্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের খুঁজে বের করার নির্দেশ। সালাউদ্দিনকে পরিবারের কাছে ফেরত না দিলে সরকারকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। বিবৃতিতে বেগম জিয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে, আবারও দাবি স্ত্রীর। এবং মনোনয়ন ফর্ম নিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের ভিড়। সাড়া মিলছে সব দলের পক্ষ থেকেই। শুরুতেই বিশ্বকাপ ক্রিকেটের খবর। স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে টাইগাররা। রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত 8:45 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মাশরাফি সাকিবরা। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ দল। অসংখ্য প্রাপ্তির এই বিশ্বকাপ শেষে ঢাকায় পৌঁছানোর পর তাদের উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। এছাড়া দেশের অসংখ্য ক্রিকেট ভক্তরা এ সময় বাংলাদেশ দলকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। ক্রিকেটারদের এ সময় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। টাইগার ভক্তদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক। বিমানবন্দরের তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, বাংলাদেশের মানুষের জন্যই সবকিছু। আগামীতে এই বিশ্বকাপের সফলতা ছাড়িয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ভালো কিছু করি না কেন বা ভালো কিছু ঠেলে আসি না কেন সবকিছুই আমরা সবসময় ফিল করি যে দেশের মানুষের জন্য। কারণ আমাদের দেশে ক্রিকেটটা আসলে একটা অন্য জায়গায় নিয়ে নিয়েছে সাধারণ মানুষের কাছে। তো অবশ্যই আমরা যেটাই ভালো করি না কেন সবসময় এটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য। প্লেয়াররা সবাই বিশ্বাস করেছে যে না, আমরা এই কন্ডিশনে আমরা কিছু করেই দেখাতে পারি। সেটাই ছিল সবচেয়ে বড় পাওয়া। খারাপ সময়টা গেলে আমরা একসাথে থাকতে চেষ্টা করেছি। এমন না আমরা সব ম্যাচে জিতেছি, এমন না খুব ভালোভাবে খেলতে পেরেছি এবং কিছু ম্যাচ ছিল ক্লোজ, হেরে গিয়েছি। তো আমরা স্টিল ওই সময়গুলো এনজয় করেছি। আমরা জানি যে আমরা আরেকটু এফোর্ট দিলে আরেকটু বেটার জায়গায় যেতে পারবো। তো এইসব চিন্তা আসলে করেছি। যখন প্রথম 4টা প্র্যাকটিস ম্যাচ আমরা হেরেছি তখন কিন্তু অনেক কিছুই আমাদের বাইরে থেকে অনেক কিছুই এসেছে, কিন্তু আমরা জানি যে আসলে আমরা এই উইকেটটাকে কিভাবে অ্যাডাপ্ট করা যায় বা ওয়েদারটাকে অ্যাডাপ্ট করা যায় খুব তাড়াতাড়ি আমরা করতে পেরেছি আল্লাহর রহমতে। 2019 সালে বাংলাদেশ ক্রিকেট আরো এগিয়ে যাবে এবং তারা ওই শেষ পর্যন্তই চিন্তা করেই যাবে যে 15 জন প্লেয়ার যাবে। এদিকে মাশরাফিদেরকে বিমানবন্দরে স্বাগত জানাতে বিকেল থেকেই হাজারো সমর্থকের ঢল নামে বিমানবন্দর এলাকায়। মাশরাফিদের এক পলক দেখার জন্য বিমানবন্দরের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন ক্রিকেট অনুরাগীরা। কেউ পোস্টার, কেউ প্ল্যাকার্ড, আবার কেউ জাতীয় পতাকা হাতে টাইগারদের বরণ করে নেওয়ার জন্য বিমানবন্দরে আসেন। অনেককে সময় ফুলের মালা হাতে নিয়েও অপেক্ষা করতে দেখা যায়। অনেককে আম্পায়ারদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। দর্শক সমর্থকদের স্লোগানে এ সময় বিমানবন্দর এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। সবার প্রত্যাশা একদিন বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। টাইগারদের পারফরমেন্সে দেশের ভাবমূর্তি বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল হয়েছে বলেও মনে করেন তারা।
দেশ জুড়ে ভূমি অফিসে যারা আগুনে পুড়িয়ে দিচ্ছে তাদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাশকতাকারীদের জমি বাজেয়াপ্ত করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, প্রতিনিয়তই নানা ধরনের হুমকির শিকার হতে হচ্ছে তাকে। তারপরেও দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে বিচলিত নন তিনি। বিএনপি জামাতের লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি চলার সময় সাধারণ মানুষ যানবাহনের পাশাপাশি নাশকতার শিকার হয়েছে সরকারি দপ্তরও। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সরকারি ভূমি অফিস। ভূমি অফিসে আগুন দিয়ে কাগজপত্র। ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন, যারা ভূমি কার্যালয়ে নাশকতা চালাচ্ছে বাংলাদেশের ভূমির ওপর তাদের কোনো অধিকার থাকবে না। আমি আমাদের গোয়েন্দা সংস্থাকে বলেছি, যে করে হোক এগুলি খুঁজে বের করতে হবে। এই ভূমি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে জরুরি দলিলপত্র যারা পোড়াচ্ছে তাদের কোনো জমির উপর তারা তাদের বাপ দাদার যত জমি আছে সব বাজেয়াপ্ত করা হবে। কোনো জমির মালিক তারা থাকতে পারবে না, ওই এলাকায় তারা থাকতে পারবে না, ওই এলাকায় কোনো জমি তাদের থাকবে না। সেই ব্যবস্থাটাই আমাদের নিতে হবে। ইসলামের প্রকৃত জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ইসলাম সন্ত্রাস সমর্থন করে না। তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাস আর জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে বিএনপি জামাত। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত মানুষ হত্যা করে, এমনকি তাকেও হত্যা করতে বহুবার চেষ্টা চালানো হয়েছে। তারা ক্ষমতায় এসে কি করেছে? জঙ্গিবাদ কার্যক্রম শুরু করেছিল। প্রকাশ্যে দিবলকে অস্ত্র হাতে ঘুরে বেড়ানো, মানুষ খুন করা, মানুষ খুন করে টুকরো টুকরো করে মাটিতে পোতা, নানা ধরনের অপকর্ম তারা করেছে। আমাকে হত্যার জন্য 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছিল। আমি এটা সবসময় বিশ্বাস করি যে আল্লাহ কিছু কাজ দিয়ে মানুষকে পাঠান, আর সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহই রক্ষা করেন। এখনো প্রতিনিয়ত থ্রেট শুনি, কিন্তু আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস রেখে চলি। রাজনৈতিক কর্মসূচির নামে দেশ জুড়ে গণহত্যা চালানো হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ইসলামের অপব্যাখ্যা করে কেউ যাতে নাশকতা করতে না পারে সে বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। হজ কার্যক্রমে আপনারা জানেন, শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার মাসেই পেট্রোল বোমার শিকার হয়ে চলে যেতে হলো মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে। ৭১-এ যে হাতে অস্ত্র তুলে নিয়েছিল স্বাধীন দেশে, সেই হাতে ট্রাক চালাতে গিয়ে পড়তে হলো সহিংসতার আগুনে। তার এমন মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। এদিকে পেট্রোল বোমায় নিহত ও দগ্ধদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মাগুরার মালিক গ্রামের পরিবেশ। কুমিল্লা ও মাগুরা প্রতিনিধির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইউসুফ আলীর মৃত্যুর খবরে আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে কুমিল্লার বুড়িচং উপজেলার কাকিয়াচর গ্রামটি। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী। সে সময় পাকিস্তানিদের বর্বরতার কাছে হার না মানলেও আজ নিজের দেশের মানুষের বর্বরতার কাছে হেরে গেলেন তিনি। পেট্রোল বোমা দুর্বৃত্তদের হাতে ওনার জীবন দেওয়ার পরে ওনার পরিবার নিঃস্ব হয়ে গেছে। পুলিশ জানায়, শুক্রবার ভোরে ফেনীতে তার ট্রাকে পেট্রোল বোমা হামলায় সে ছাড়াও আরো 4 জন দগ্ধ হন। স্বাধীন মাতৃভূমিতে দুদিন বাঁচার জন্য লড়াই করে সহিংসতার আগুনে পুড়ে অবশেষে শনিবার রাতে মারা যান তিনি। ৭১ রাজাকারে আজকে এখন আমার তাকে চাচাকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করছে। আমরা এর বিচার চাই। এদিকে মাগুরার সদর উপজেলার মালিক গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া। এই গ্রামের 9 জন পেট্রোল বোমা হামলার শিকার হন শনিবার রাতে। নিরপরাধ মানুষদের যারা পুড়িয়ে মারছেন তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। আমার এই দুইটা নাবালক বিপত্নী, আমি পরে ধরে কাজ করে খাতে পারবো না। আমি কি করে কাজ করে খাবো? আমি প্রতিবন্ধী। সে একজনই ইনকামের মানুষ ছিল, সে ইনকাম করতো, সংসার চালাইতো। 9 জন অগ্নিদগ্ধ, তার মধ্যে একজন মারা গেছে, আর বাকি কয়জনের সবই আশঙ্কাজনক। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এদিকে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সড়কগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জাহান, সময় সংবাদ। এদিকে পেট্রোল বোমা সহিংসতা কেড়ে নিল আরো 4টি প্রাণ। গতরাতে মাগুরার মুঘিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 9 শ্রমিকের একজন ঢাকা মেডিকেলে আনার পথে মারা যান। অপর 2 জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান আজ। এই ঘটনায় দগ্ধ অপর 6 শ্রমিক এখনো বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে গত 18 মার্চ চাঁদপুরে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাকের মালিক শরীফের নামও যোগ হয়েছে মৃত্যুর মিছিলে।
মঞ্জিলা বেগম পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন অগ্নিদগ্ধ ছেলের পাশে নির্বাক বসেছিলেন। আগুনে ছেলের শ্বাসনালী সহ শরীরের 65% পুড়ে যায়। তবে মঞ্জিলা বেগম আশায় বুক বেঁধেছিলেন খুব দ্রুতই সুস্থ হয়ে আবারও পরিবারের দায়িত্ব নেবে তার ছেলে। যদিও রোববার দুপুর নাগাদ ছেলের মৃত্যু এলোমেলো করে দিল তার জীবনটাই। আমি চাই দেশের শান্তি, ছেলে মেয়ের এরকম কেউ যেন অত্যাচার করে না, কারণ মায়ের সন্তান যেন এরকমের কেড়ে নেয় না, সবাই যেন থাকে তার মায়ের কোলে থাকে। বিকেলে এলো আরেক দুঃসংবাদ। এবার পেট্রোল বোমার আগুন কেড়ে নিল মতিন বিশ্বাসকে। স্ত্রীর আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে বার্ন ইউনিটের আশপাশ। আপনি যে অক্সিজেনটা করলেন তা সারা শব্দ তো দিচ্ছে না, সারা শব্দ দেবে না একটু, পরে সবকিছু নিয়ে যে যন্ত্রপাতি নিয়ে যে দেখেছে কিছু। সব দেখে মোটেও ভালো নেই মাগুরার আরেক শ্রমিক আরব আলীর মা নাহার বেগমও। পেট্রোল বোমায় তার ছেলের শরীর তো পুড়েছেই, ফিকে হয়ে এসেছে জীবনের স্বপ্নগুলো। কিটা করে ইনকাম করে খাবে, আমার তো একটা ইনকামের একটা পথের দরকার, আমার একটাই বাচ্চা। আমার একমাত্র বউ নাই, তার একটা বাচ্চা, সে কি অবস্থায় তার দিনকাল যাবে এই যে সরকারের কাছে চাই, এছাড়া আর কিছু আমি বলতে পারবো না। দগ্ধ এই ব্যক্তিদের সেবায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকরা, কারণ বেঁচে থাকা বাকি রোগীদের অবস্থাও আশঙ্কাজনক। এখানে অলরেডি 5 জন আমি যা দেখতে পাচ্ছি তার সবারই 50%-এর বেশি বান, খুবই খারাপ বান, প্রত্যেকেরই শ্বাসনালী পড়ে গেছে, ইনহেলেশন বান, কেউই আশঙ্কা মুক্ত না। এদিকে রোববার বিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ খন্দকার নামে অগ্নিদগ্ধ এক ট্রাক মালিক। গত 18 মার্চ চাঁদপুরে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হবার পর টানা 3 দিন যন্ত্রণা ভোগ করে মারা যান তিনি। কি অপরাধ করলো যে পেট্রোল বোমা মেরে তাকে সারা শরীর ধ্বংস করে দিল? এটা কি আল্লাহর কাছে এটা বিচার? তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। পেট্রোল বোমা মেরে মুক্তিযোদ্ধা ও নিরীহ শ্রমিকদের হত্যাকারী ও অর্থ যোগানদাতাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে হরতাল অবরোধে সহিংসতায় দগ্ধ রোগীদের দেখতে যান নাসিম। এ সময় অচিরেই অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নিরীহ শ্রমিক যারা বালুর ট্রাকে উঠে তাদের কর্মশেষে কাজ শেষে ফিরে যাচ্ছিল বাড়িতে, হয়তো অনেকে তাদের উপর হামলা চালানো হয়েছে। ফেনীতেও একজন মুক্তিযোদ্ধা ইউসুফ খান, যার বয়স 65 বছর, তাকে এইভাবে হত্যা করা হয়েছে। যারা টাকা অর্থায়ন করেছে, যারা এই কাণ্ডটি ঘটিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে পরিবারের কাছে ফেরত বা আদালতে হাজির করা না হলে ভবিষ্যতে সরকারকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে বলে বিবৃতিতে জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে গণমাধ্যমে পাঠানো বেগম জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 12 দিন আগে উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে বিএনপি ও তার পরিবার। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করলেও তারাই বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে গেছে বলে দাবি করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। এ সময় তিনি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার নিখোঁজ স্বামীকে ফিরে পেতে সহযোগিতা চান। আইন শৃঙ্খলা বাহিনী আমার স্বামীকে তুলে নিয়ে গেছে উত্তরার বাসা থেকে, তারা যতই অস্বীকার করুক আমরা নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনী আমার স্বামীকে নিয়ে গেছে। কাজে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এখন তাকে জনসম্মুখে হাজির করা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বিনীতভাবে অনুরোধ করছি, উনি যেন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে ঠিক সেভাবে অক্ষত অবস্থায় যেন তাকে জনসম্মুখে হাজির করে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গাইবান্ধার দুর্গম চরে পাওয়ার গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে চট্টগ্রাম থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ভোরে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গুজব সৃষ্টিকারী মোবাইল ফোনের কলটি চট্টগ্রাম থেকেই করা হয়েছিল। নিশ্চিত হওয়ার পর তাদের অনুসন্ধানে গত 2 দিন ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অবশেষে আজ ভোরে নগরীর মিস্ত্রিপাড়া থেকে প্রথমে উজ্জ্বলকে আটক করা হয়। পরে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে আটক করা হয় মুনির নামের আরও একজনকে। এই চক্রটি কেউ নিখোঁজ হলে সে ব্যক্তির পরিচিতদের কাছ থেকে এভাবে ফোন দিয়ে টাকা আদায় করে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি ঢাকার এক শীর্ষ পুলিশ কর্মকর্তার মোবাইলে ফোন দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিনকে গাইবান্ধার দুর্গম চরে পড়ে থাকার খবর দেয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি।
রাত 11টার সময় আরো থাকছে। আমার মেয়ে আমি চট্টগ্রামে বাবার চোখের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, চালক পলাতক। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে সশস্ত্র বাহিনী আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় তিন বাহিনীর প্রধানগণ, মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন। ফিতে কেটে বেলুন উড়িয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর আলাদা সমরাস্ত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনী 31 মার্চ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। 26শে মার্চ বাদে প্রদর্শনী প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকবে। সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জের ইস্পাহানী কলেজে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বিএনপিকে আগুন নিয়ে খেলার রাজনীতি বন্ধেরও আহ্বান জানান। দেশে অবরোধ হরতাল বলতে কোনো কিছু নাই, সবকিছু স্বাভাবিক। কেবলমাত্র একটা আতঙ্ক, রাত্রিবেলা একটা পেট্রোল বোমা, মানুষ পুড়িয়ে মারা, আর কোনো কিছুই নেই। এই বিভৎস খেলা বন্ধ করুন, আগুন নিয়ে খেলা বন্ধ করুন। আগুনের তীব্র দবদাহে আপনারই একদিন জ্বলে পুড়ে অঙ্গার হবেন, সেদিন বেশি দূরে না। তারা ইচ্ছে করলে এই সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা কিন্তু একটা সম্মানজনক একদিন পেতে পারে। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে বিএনপির সামনে একটি সুযোগ হিসেবে বর্ণনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ বলেছেন, এই নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক আন্দোলন জোরদার করা সম্ভব। বিকেলে জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এছাড়া নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন, সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন করে নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিতে হবে বলেও জানান এ রাষ্ট্রবিজ্ঞানী। নির্বাচনগুলো আমার ধারণা might provide some opportunities for you to mobilize yourselves. চুপচাপ যখন চলতে ফিরতে অসুবিধা হয়, নির্বাচন যদি করতেই হয় তাহলে কতগুলো বিধিবিধান থাকতেই হবে, either by the election commission or by the government itself. আলোচনার পর্যালোচনা সম্পূর্ণ করার জন্য আইন শৃঙ্খলাকে নিরপেক্ষভাবে কার্য করার আবার শপথ নিতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নির্বাচনের মনোনয়ন ফর্ম নিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেড়েছে প্রার্থীদের ভিড়। প্রার্থীরা মনে করেন দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে সবার আগ্রহই বেশি। আর সব দলের সমর্থিত প্রার্থীদের পক্ষ থেকেই সাড়া মিলছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তারা। বিস্তারিত রামিম হাসানের রিপোর্টে। গত বুধবার তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার ভারত বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল আর শুক্র শনি সাপ্তাহিক ছুটি থাকায় রোববারই কার্যত শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন ফর্ম নেয়া। আর তাই সকাল থেকেই 2 সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ছিল মনোনয়ন প্রার্থীদের ভিড়। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়ায় এই নির্বাচন পরিণত হয়েছে উৎসবে। আর তাই সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। এটা যেহেতু একটা সিটি কর্পোরেশন নির্বাচন, আমার প্রত্যাশা, আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ সব দল অংশগ্রহণ করবে। আমরা একটা শতভাগ সুষ্ঠু নির্বাচন আশা করতেছি। ঢাকা সিটি প্রায় 15 বছর পর একটা নির্বাচন হতে যাচ্ছে। প্রত্যেকটা ওয়ার্ডই দীর্ঘদিন যাবৎ অভিভাবকহীন। এখন এই নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড একটা আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে একটা অভিভাবক পাবে। আর সব পক্ষের প্রার্থীরা খোঁজ খবর ও মনোনয়নপত্র সংগ্রহ করছেন বলে জানালেন রিটার্নিং কর্মকর্তারা। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে যারা চায় মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে তাদের সারাটা খুব ভালো, এবং তারা কিন্তু অনেকেই কিন্তু আজকে কিন্তু ব্যাংক ড্রাফট যেটা প্রি অর্ডার করে সিডি নিচ্ছে এবং মনোনয়নপত্র সংগ্রহ করছে। সকল তরফ থেকেই বেশ স্পন্টেনিয়াস আগ্রহ দেখতে পাচ্ছি এবং অনেকেই এসে খোঁজখবর নিচ্ছেন। আমার মনে হয় স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 29 মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন। 1-2 এপ্রিল মনোনয়নপত্র বাছাই আর
9 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 10 এপ্রিল। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাবা আবু নাইম। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর 12টার দিকে মোটরসাইকেলে করে মেয়ে সামিহাকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা আবু নাইম। নগরীর ওয়াসার মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সামিহাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চালককে আটক করা না গেলেও কাভার্ড ভ্যানটিকে আটক করেছে পুলিশ। মুক্তিযুদ্ধের সময় বড়দের সাথে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন অনেক কিশোর। কালের পরিক্রমায় সেসব কিশোর এখন বয়োজ্যেষ্ঠ। তবে দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো তাদের স্মৃতিতে জ্বলে ৭১। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হলেও এখনো অনেক কিছু পাওয়ার বাকি আছে বলেও মনে করেন তারা। ১৯৭১-এ দেশে আদর্শিক রাজনীতি থাকলেও এখন রাজনীতি থেকে আদর্শ অনেক দূরে সরে গেছে বলেও আক্ষেপ করেন ৭১-এর দুই কিশোর মুক্তিযোদ্ধা। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফউদ্দিন সবুজের তথ্য ও রবিউল ইসলামের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ৭১ সালে ছিলেন এসএসসি পরীক্ষার্থী। দেশের টানে সে সময় চলে যান ভারতের যুদ্ধের প্রশিক্ষণ নিতে। ফিরে এসে প্রথম যুদ্ধেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাফল্য পান তিনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভাড়া বাসায় বসে শোনাচ্ছিলেন সেই বীরত্বের ইতিহাস। তার আর্টিলারি ছিল, তাদের হেভি অস্ত্র ছিল, ওদের অস্ত্রের ভয়ে, গুলির ভয়ে পাকিস্তানি সেনারা পালাই গেছে। ৭১-এ ১০ম শ্রেণীতে উঠেছিলেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। তবে ৮ম শ্রেণী থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মায়ের গয়না আর নিজের টাকা নিয়ে ৭১-এর মার্চে তিনি পাড়ি জমান ভারতে। যুদ্ধের প্রশিক্ষণ শেষে দেশে ঢুকে টানা ৩ দিন অনেকটা না খেয়ে যুদ্ধে অংশ নেয় তাদের দল। ভিতরে রাজাকার মাজাকার ভরা দেখছি, ফুচকে ফেচকে দেখিয়া ওই বাড়ি চেরেমুরা গান পাউডার দিয়ে আগুন জ্বালাই দিছি। আওয়াজ হয়েছে পরে আবার ওই মাঝের চরের থেকে ভোট গান দিয়া আমাকে দরনে লেগে গেছে। তো দরনে লেগে গেছে পরে আমরা আবার গ্যানেট চার্জ করে ওই মাঝের চর দল করি। দুই মুক্তিযোদ্ধাই মনে করেন, শিক্ষা, চিকিৎসা সহ অনেক ক্ষেত্রেই দেশ আজও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। যার টাকা আছে সে তো সিঙ্গাপুর গিয়ে আর চিকিৎসা করায়। প্রাইভেট স্কুল কিছু হওয়াতে দেশের মানুষ বাচ্চা গেছে, নাহলে এই প্রাইমারির বিন্দে লেখাপড়া করিয়া কোনো বাচ্চা মানুষ হইতো না। একটা স্বাধীন দেশের মধ্যে এটা তো হওয়ার আমরা কাম্য না, বা এটা হবে যে আমরা আশাও করি না। বঙ্গবন্ধুর সমসাময়িক সময়ের রাজনীতি ছিল আদর্শিক, এখন সেটি একেবারেই অনুপস্থিত বলে মনে করেন দুই মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু যেমন আদর্শের মিল ছিল, তার কথার মিল ছিল, তার ভাষণের দাপট ছিল, কিন্তু এখন তো সেটা নাই। আন্দোলন আমরা করছি আইয়ুবের বিরুদ্ধে, ওই আইয়ুবের পুলিশ আসিল, দিনে দিনে করছি, গুলি হয়েছে, যা হয়েছে দিনে দিনে হয়েছে। রাইতের ৩টা বাজে আর ৯:৩০ বাজে পেট্রোল বোমা আমরা মারি নেই। চলমান নাশকতার কঠোর সমালোচনা করে রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধান করা দরকার বলে মনে করেন দুই মুক্তিযোদ্ধা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভারতের বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওয়াহাব মোমিন। সে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলেও জানায় পুলিশ। রোববার কলকাতার নগর দায়রা আদালতে তাকে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। শনিবার শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। গত বছরের অক্টোবর মাসে বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত প্রায় 18 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এবারের বিশ্বকাপ টাইগার ক্রিকেটারদের কাছে স্বপ্নের মতোই কেটেছে। তাসকিনদের মতো অনেকেই বিশ্বকাপ খেলেছেন প্রথমবারের মতো, আর রিয়াদের মতো অভিজ্ঞরাও স্বপ্ন সারথি হয়েছেন লাল সবুজের দলের হয়ে। দেশে ফিরে সময় সংবাদকে নিজেদের বিশ্বকাপ অনুভূতিগুলো জানান তারা। আমরা যেরকমটা আশা করছিলাম যে ওইখানে যে একটা ভালো ক্রিকেট খেলার জন্য, সো ইনশাল্লাহ আল্লাহ দেশের মানে সবার দোয়া উপর আল্লাহর রহমত এবং আমাদের প্রচেষ্টা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সফল হয়েছে আমি মনে করি। যেহেতু প্রথমবার খেলতেছি, সো এটা টোটালি ডিফারেন্ট একটা ফিলিংস ছিল। সো
ওভারঅল আসলে সবই ভালোই গেছে, যেহেতু আমরা টিম ওয়াইজ পারফর্ম করতেছিলাম, সবচেয়ে বড় যে জিনিসটা ছিল যে টিম ওয়াইজ পারফর্ম করা, সেটাই আল্লাহর রহমতে আমরা করতে পারতেছিলাম বলে খুবই ভালো লাগতেছে। বাংলাদেশ টিমের হয়ে আমি আমার লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আর বড় প্লেয়ারদের সাথে খেলেছি, বড় কিছু ম্যাচ জিতেছি। আর আল্লাহর রহমতে 6 ম্যাচে 9টি উইকেট হয়ে হয়তো বাংলাদেশের আমাদের টিমের মধ্যে সব থেকে বেশি উইকেট হলেও যা হয়েছে অনেক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওয়ার্ল্ড কাপের এই খেলাগুলো আমাদের সামনে আপকামিং সিরিজে অনেক কনফিডেন্স দিবে। আমি খুব খুশি আলহামদুলিল্লাহ, আর বেশি খুশি যেহেতু আমাদের টিম যেটা আমাদের গোল ছিল ওটা অ্যাচিভ করতে পারছে, এই জন্য অনেক হ্যাপি। কন্ডিশনের সাথে অ্যাডাপশন এটা অনেক বড় ব্যাপার ছিল আমাদের। তো সবাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা অনেক ভালো পারফর্ম করছি এবং বলারও অ্যাজ ওয়েল অনেক ভালো সাপোর্ট। এটা আমার লাইফে আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য একটা স্মরণীয় থাকবে। ধরেন আমার দুইটা উইকেটে আমার লাইফে অনেক কিছু টার্নিং পয়েন্ট আর কি, যেটা বলতে পারেন। মাঠে যখন নামি সবসময় আমি চ্যালেঞ্জ হিসেবেই নামি। আর ধরেন সামনে যত আমার প্রতি এখন আরো বেশি মানুষের ভালোবাসাটা আরো বাড়ছে, ধরেন আমি চেষ্টা করবো এটাকে কন্টিনিউ করার জন্য। রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বপ্নের বিশ্বকাপ শেষে দেশে ফিরে হাজার হাজার সমর্থকদের ভালোবাসায় সিক্ত মাশরাফি বাহিনী। আগামীতে আরো ভালো করার প্রত্যয় টাইগারদের। যারা ভূমি অফিসে আগুন দিচ্ছে তাদের জমির মালিকানা বাজেয়াপ্ত করা হবে বললেন প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের খুঁজে বের করার নির্দেশ। স্বাধীনতার মাসেই পেট্রোল বোমার শিকার হয়ে চলে গেলেন মুক্তিযোদ্ধা ইউসুফ আলী। ঢাকা মেডিকেলে মারা গেলেন পেট্রোল বোমায় দগ্ধ আরো 4 জন। সালাউদ্দিনকে পরিবারের কাছে ফেরত না দিলে সরকারকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। বিবৃতিতে বেগম জিয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে, আবারও দাবি স্ত্রীর। এবং মনোনয়ন ফর্ম নিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের ভিড়। সাড়া মিলছে সব দলের পক্ষ থেকেই। দর্শক, ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।